দ্বিতীয় আসল লাইটারটা তাহলে কার কাছে? ইদানিং অমল সোম সারাদিন চুপচাপ থাকেন, বাইরের লোকের সঙ্গে দেখাও করেন না, কাজের প্রসঙ্গ এলে এড়িয়ে চলেন। অর্জুন দেখেছে অমলদার সঙ্গী যে বইগুলো তার সবই ঈশ্বর সম্পর্কিত। ওরকম সচল মানুষ এত চুপচাপ হয়ে যাবেন ভাবা যায় না। সেই জোনস অ্যান্ড জোনসের লাইটার রহস্যের পর থেকেই এই ব্যাপার। একটি লাইটারের অস্তিত্ব জানা গিয়েছিল, কিন্তু দ্বিতীয়টি কোথায়, কার কাছে, তা কেউ জানে না। অবশ্য যার কাছে আছে সে ছাড়া। এমন লাইটার যার বোতাম টিপলে অদৃশ্য আগুন বেরিয়ে আসে, যাতে সিগারেট ধরানো যায়। দ্বিতীয়টি টিপলে এমন একটা অদৃশ্য রশ্মি বেরিয়ে আসে যা 10 ফুটের মধ্যে যে কোনো জীবন্ত প্রাণীকে অসাড় করে দিতে পারে। ওই লাইটারটি যারা তৈরি করেছিল, সেই আমেরিকার জোনস অ্যান্ড জোনস কোম্পানি কতটা উদ্গ্রীব হারানো লাইটার ফিরে পেতে। তারা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সাহায্য নিয়েছে, কিন্তু দুটো হারানো লাইটার যা নিয়ে একদল কুচক্রী মানুষ পৃথিবীব্যাপী জাল পাততে চলেছিল, তার হদিশ করা সম্ভব হয়নি। অর্জুনরা একটি লাইটার পেতে গিয়েও পেল না। সেটি ধ্বংস হয়েছে, কারো কোনো ক্ষতি করতে পারবে না। এই তথ্যটি অমল সোম ঘটনাটির পর জোনস অ্যান্ড জোনসকে জানিয়েছিলেন। তারা তার উত্তরে কৃতজ্ঞতা জানিয়েছিল। অধিকন্তু দ্বিতীয় লাইটারটি উদ্ধার করতে সাহায্য চেয়েছিল। এ বাবদ যা খরচ হবে তা জোনস অ্যান্ড জোনস বহন করবে, এবং সেই সঙ্গে ভালো পুরস্কারের ব্যবস্থাও থাকছে। স্বভাবতই অর্জুন উত্তেজিত, কিন্তু তারপর থেকেই অমল যেন হঠাৎ বৈরাগী হয়ে গেলেন। একদিন অর্জুনকে বললেন, এসব আর আমার ভালো লাগে না, তুমি তো এখন বেশ ম্যাচিওর, যা কেস আসবে এখন থেকে তুমিই ডিল করবে। দ্বিতীয় লাইটারটি কোথায় আছে অর্জুন জানে না, কিন্তু জোনস অ্যান্ড জোনস নিউ ইয়র্ক থেকে প্রায়ই তাগাদা দিচ্ছে। অমলদা চিঠিপত্র লিখেছিলেন অর্জুনের নামে। ওরা তো জানে না অর্জুনের বয়স কত। চিঠিপত্র আসছে অর্জুনের নামেই। ওরা প্রয়োজনে আমেরিকায় যাওয়ার কথা লিখেছে, কারণ এফবিআই যে দুটো লাইটারের একটাকেও খুঁজে বের করতে পারেনি। অর্জুন তার একটাকে বের করে নিশ্চিন্ত করেছে। সেই কৃতিত্ব তারা স্বীকার করেছে। অর্জুন পাসপোর্টের দরখাস্ত করেছিল কিছুদিন আগে, বাংলাদেশ বেড়াতে যাবে বলে। সেখানে 9 মাসের দেওয়ার থাকেন এখনো। সেটা হাতে এসেছে। জোনস অ্যান্ড জোনস নিউ ইয়র্ক থেকে জানিয়েছে ভিসা কোনো সমস্যা হবে না। আমেরিকায় যাওয়ার ব্যাপারে মনস্থির করতে পারছে না অর্জুন। বিষ্টু সাহেবের কথা মনে আছে? তিনি কলিম্পংয়ে থাকেন। খুব ভালো মানুষ। বয়স হয়েছে, বিয়ে থা করেননি। কলিম্পংয়ে কুকুর নিয়ে থাকতেন। অর্জুনকে খুব স্নেহ করেন। অমল সোম বয়সে ছোট হলেও শ্রদ্ধার সঙ্গে আপনি বলে সম্বোধন করেন। সেই বিষ্টু সাহেব কিছুদিন ধরে কঠিন অসুখে ভুগছেন। তার শরীর দুর্বল হয়ে পড়েছে। স্থানীয় ডাক্তাররা রোগ ধরতে পারছেন না। বিষ্টু সাহেবের এক বোন থাকেন নিউ ইয়র্কে। তিনি বারংবার লিখেছেন ওকে সেখানে যাওয়ার জন্যে। চিকিৎসা ভালো তো হবেই, জায়গারও পরিবর্তন ঘটবে। কিন্তু বিষ্টু সাহেব একা সেখানে যেতে সাহস পাচ্ছেন না। ছোটখাটো বৃদ্ধ মানুষটি জানিয়েছিলেন যদি অমল সোম তাঁর সঙ্গী হন তাহলে তিনি বিদেশে যেতে রাজি আছেন। অমল সোম আর তাঁর দোতলার কাঠের ঘর ছেড়ে নড়বেন এ আশা নেই। জোনস অ্যান্ড জোনসের আমন্ত্রণ আর বিষ্টু সাহেবের শরীরের কারণে বিদেশে যাওয়া, গন্তব্যটা যখন এক, তখন অর্জুন এক দুপুরে গিয়ে হাজির হলো কালিম্পংয়ে। বাজার ছাড়িয়ে বাঁ দিকে তিব্বতী কারুশিল্পের শোরুম রেখে অর্জুন হাঁটছিল। এখন তার শরীর 5 ফুট 10 ইঞ্চি লম্বা, ছিপছিপে, সামান্য মেয়েদও নেই। ফর্সা গালে তরুণ রবীন্দ্রনাথের মতো দাড়ি, যা কিনা এখনো কালচে ভাব ধরেনি। অর্জুন হাঁটছিল খুশি মনে। কালিম্পংয়ের পাহাড়টাকে তার ভালো লাগে। কি শান্ত আর নীল চাদর মুড়ে চুপচাপ বসে থাকে চারপাশে। রাস্তাটা যাচ্ছে সার্কিট হাউসের দিকে। আরো ছাড়ালে দূরবীন দাঁড়া। এই পথেই ডান দিকে বিষ্টু সাহেবের কটেজ। কিছু নেপালি মেয়ে বোধহয় স্কুল ফেরত ভর দুপুরেই বাড়ি যাচ্ছে। 2-1 জন তিব্বতী গম্ভীর মুখে বেরিয়ে গেল পাশ দিয়ে।
রাস্তাটা যেখানে গুলতির মতো দু টুকরো হয়েছে সেখানে এসে দাঁড়াতেই সে মানুষটিকে দেখতে পেল। পাহাড়ের শরীরে প্রায় নাক লাগিয়ে কিছু দেখছেন, লম্বায় অন্তত 6'2", বিশাল চেহারা, নীল জিন্সের ওপর সামার জ্যাকেট, মুখে এক দঙ্গল কাঁচা পাকা দাড়ি, মাথায় বারান্দা দেওয়া নেপালি টুপি, হাতে ছড়ি আর চুরুট। এই লোকটিকে কোথায় যেন দেখেছে বলে মনে হচ্ছিল অর্জুনের। খুব চেনা, অথচ ঠাউর করতে পারছিল না। এত মগ্ন হয়ে আছেন যে বিশ্ব চরাচর ওর কাছে মুছে গেছে যেন। অর্জুন দাঁড়িয়ে পড়ল, কারণ ভদ্রলোকের হাতের চুরুট তার জ্যাকেটের গায়ে, যে কোনো মুহূর্তে আগুন ধরতে পারে। কিন্তু সেই মুহূর্তেই তিনি সোজা হয়ে দাঁড়ালেন। তার চোখ পড়ল অর্জুনের ওপর। অদ্ভুত, ভাবতে পারিনি এখানে এসে ওকে দেখতে পাবো। ঘন ঘন দাড়ি মুখ নাড়ছিলেন ভদ্রলোক। তারপর উফ বলে চুরুটটাকে ছুঁড়ে দিলেন রাস্তায়। তার হাতে অবশ্যই ছেঁকা লেগেছিল। দাড়িওয়ালা মানুষটাকে মুহূর্তেই ভালো লাগলো অর্জুনের। শিশুর সারল্য আচরণে, বড্ড চেনা। সে হেসে জিজ্ঞেস করল, কিছু যদি মনে না করেন, কি দেখতে পেলেন জানাবেন? অফকোর্স। ভদ্রলোক নিজের ছেঁকা লাগা দুটো আঙুল ঠোঁটের উপর থেকে সরিয়ে বললেন, রেয়ার টাইপ অফ পপি, সুইজারল্যান্ডেও দেখতে পাইনি। আমার বন্ধু হেনরি ডিমককে বললে এক্ষুনি ছুটে আসবে, কিন্তু বলবো না, সারপ্রাইজ দেব। সেবার আইসল্যান্ড থেকে ফিরে ওকে একটা ফসিল দিয়েছিলাম, এবার পপি। অর্জুন ফুলটাকে দেখল। এই ধরনের জংলি ফুল পাহাড়ের সর্বত্র ছড়িয়ে থাকে, বিশেষভাবে কোনোদিন নজর করেনি সে। এখনো মনে হলো না অসাধারণ কিছু। ভদ্রলোক আর কথা বললেন না, গম্ভীর হয়ে পাহাড় দেখতে লাগলেন, যেন কোনো এক্সিবিশনে গিয়ে ছবি দেখছেন মন দিয়ে। বিষ্টু সাহেবকে বারান্দায় বসে থাকতে দেখবে আশা করেনি সে। সিঁড়ি ভেঙে ওপরে উঠেই সুন্দর বাগানটার পাশে বারান্দায় নজর যেতেই বিষ্টু সাহেব যেন লাফিয়ে উঠলেন, আরে অর্জুন, কি আশ্চর্য তুমি, ভাবাই যায় না, এসো এসো। অসুস্থ মানুষটির মুখ উজ্জ্বল হয়ে উঠল আন্তরিক হাসিতে। দুটো হাত বাড়িয়ে ওঠার চেষ্টা করার আগেই অর্জুন সেখানে পৌঁছে গেল। ব্যস্ত হবেন না, আপনি বসুন। কেমন আছেন? আর আছি, হঠাৎ যে কি হলো। এখন তো বারান্দায় বসে তোমার সঙ্গে কথা বলছি, মাসখানেক আগেও বিছানা ছাড়তে পারতাম না। কেমন দেখছো, ঠিক আছে? শেষ শব্দ দুটো শুনে হাসি পেলেও মাথা নাড়ল অর্জুন। ওটা বিষ্টু সাহেবের মুদ্রা দোষ। দোষ কেন বলে কে জানে। বলল, একটু রোগা হয়ে গেছেন। ডাক্তাররা কি বলছে? ফালতু, মানুষের শরীরের রোগ ধরতে পারে না যে সে কিসের ডাক্তার। তিনি কোথায়? কে? অমলদা? অর্জুন বিষ্টু সাহেবকে অমলদার বৈরাগ্যের কথা জানালো। শুনে আফসোসের শব্দ উচ্চারিত হলো বিষ্টু সাহেবের মুখে। ছি ছি, অমন প্রতিভা, যাকে বলে পর্বত প্রমাণ। তাকিয়ে দেখছ কি? শুয়ে শুয়ে অনেক বাংলা পড়ে ফেলেছি হে। হ্যাঁ, পর্বত প্রমাণ প্রতিভার কি অপচয়। ছি ছি, আমি তো আজই চিঠি লিখব ভেবেছিলাম। অত বড় লাইটার অভিযান আমাকে বাদ দিয়ে হলো। তোমাদের খুঁটিমারি রেঞ্জ ছাড়া সব কটাতেই তো আমি আছি। শরীরটা, দেহপট শনে নট সকলই হারায়। অবাক থেকে কৌতুকে পৌঁছে গেল অর্জুন। ওই লাইনটা অভিনেতাদের সম্পর্কে বলা হয়েছে, কিন্তু আপনি লাইটারের কথা জানলেন কি করে? অমলদা কি লিখেছিলেন? তিনি লিখলে কোনো আফসোস থাকতো না। আমাকে পড়তে হলো কিনা বিদেশি কাগজে। বিদেশি কাগজ? অর্জুন আরো অবাক। ও ঘরে যাও, ওঠো। হ্যাঁ, বাঁ দিকের টেবিলে ভাঁজ করা আছে। কি কাগজ ওটা? নিউ ইয়র্ক টাইমস। তার দ্বিতীয় পাতাটা খোলো। ওপরে কি লেখা? চেয়ারে বসে বসে বলে যাচ্ছেন তিনি। অর্জুন কাগজটার সামনে দাঁড়িয়ে পুলকিত। বড় বড় হরফে ছাপা, ওয়ান মিসিং লাইটার ট্রেসড বাই অ্যান ইয়াং ইন্ডিয়ান ইনভেস্টিগেটর। তার নিচে বিস্তারিত বিবরণ। এমনকি অর্জুনের কৃতিত্বে যে এটা সম্ভব হয়েছে তাও লেখা। সমস্ত শরীরে যেন কদম ফুল ফুটল অর্জুনের। সাগর পাড়ের একটা কাগজে
তার কথা এমনভাবে লেখা হবে তা কল্পনাতেও ছিল না। কাগজটাকে রেখে দিয়ে সে বারান্দায় এসে দাঁড়াতেই বিষ্টু সাহেব তৃপ্তির হাসি হাসলেন। আই অ্যাম হ্যাপি। আমি তোমাকে কতবার বলেছি জলপাইগুড়িতে বসে থেকো না, তোমার মধ্যে সম্ভাবনা আছে, ঠিক আছে? আপনি নিউ ইয়র্ক টাইমস রাখেন? কালিম্পংয়ে ওসব পাওয়া যায়? পাগল। আমার বোনের দেওর এসেছে আমাকে নিয়ে যেতে, 1 নম্বরের পাগল। এর মধ্যে কালিম্পংয়ের সবাই চিনে গেছে। এত জোরে হাসে যে এই বাগানে পাখিগুলো আর বসতে চায় না। মেজর ছিল, মেজাজেও মিলিটারি। আমারই মতো ব্যাচেলর, একটু আগে ফুল দেখতে বেরিয়ে গেল। কেন, রাস্তায় দেখনি? বিষ্টু সাহেব বোধহয় অনেকদিন বাদে অনর্গল কথা বলছেন, কারণ তার মুখে এবার একটু ক্লান্তির ছাপ। অর্জুন মাথা নাড়ল, মুখে দাড়ি, হাতে চুরুট। হ্যাঁ, ঠিক আছে। বলতে না বলতে পায়ের শব্দ হলো। অর্জুন দেখল মেজর ফিরছেন। তার কোলে একটা নেড়ি কুকুরের বাচ্চা, মুখে স্নেহ যেন ঝরে পড়ছে। বিষ্টু সাহেব সোজা হয়ে বসলেন। নো নো, নেভার। এ বাড়িতে কুকুর ঢুকবে না। লিলি নেই, ওর পর এ বাড়িতে আর কুকুর দেখতে চাই না, ঠিক আছে? বিশাল চেহারার ভদ্রলোক হঠাৎ জবুথবু হয়ে গেলেন। অসহায় জীব, রাস্তায় কুঁকড়ে পড়েছিল। মনে হচ্ছে এর শরীরে মেক্সিকান ব্লাড আছে, মেক্সিকান উলফের ব্লাড। বিষ্টু সাহেব হাঁ হয়ে গেলেন। অর্জুন দেখল নেড়ি কুকুরটাকে বুকের মধ্যে সন্তর্পণে চেপে ভদ্রলোক কাতর চোখে তাকিয়ে আছেন। এই মুহূর্তে ওকে কিছুতেই মেজর বলে মনে হচ্ছে না। বিষ্টু সাহেব বিড়বিড় করলেন, নেড়ি কুকুরে মেক্সিকান ব্লাড? আমাকে কুকুর চেনাচ্ছে? নামানো হোক ওটাকে। হ্যাঁ, এই তু তু তু, এতা তো তু তু। নেড়ি বাচ্চাটা সুরসুর করে এসে বিষ্টু সাহেবের পা চাটতে লাগলো। ভদ্রলোক হাত ঝাড়লেন। তার সব কটা দাঁত ঝিলিক দিল দাড়ির ফাঁকে। ঠিক একরকম, বুঝলেন? সেবার মেক্সিকোতে গিয়েছি মরুভূমিতে এক ধরনের নেকড়ে দেখতে। হেনরি ছিল সঙ্গে। দেখি নেকড়ের বাচ্চা, ঠিক এই রকম গায়ের লোম, তাকানোর ভঙ্গি। হেনরির পা চাটল ওই একই ভঙ্গিতে। বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। মেক্সিকান ফক্স কি করে এদেশে এলো তা বুঝতে পারছি না। কুকুরেরা বোধহয় ভবিষ্যৎ দেখতে পায়, না হলে এই নেড়ি কুকুরটি গুট গুট করে কেন ঘরের ভেতর ঢুকে যাবে? সেই দিকে তাকিয়ে বিষ্টু সাহেব একটি প্রবল নিঃশ্বাস ত্যাগ করলেন। ও লিলি, লিলি রে। সামনে দাঁড়িয়ে ভদ্রলোক নাক কুঁচকে প্রশ্ন করলেন, লিলিকে? বিষ্টু সাহেব বুকে হাত দিলেন। আমার পাঁজর, ওই যে ওইখানে ওকে শুইয়ে রেখেছি। সঙ্গে সঙ্গে যেন ভূমিকম্প হলো। ভূমিকম্প শব্দটি মনে করা ছাড়া কোনো উপায় রইল না। কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে হাসির আওয়াজে। একটা পাহাড়ি কাক বসেছিল গ্রান্ডিফ্লোরার ডালে। ভয় পেয়ে ডানায় শব্দ করে উড়ে গেল। পেটে হাত দিয়ে হাসি থামিয়ে ভদ্রলোক বললেন, ও হো, ভাবতেই পারিনি আপনি আর একটা কুকুরের শোক করছেন। আপনাকে যেন কোথায় দেখেছি। ও হো, একটু আগেই, তাই না? শেষ দুটি প্রশ্ন অর্জুনকে। সে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। বিষ্টু সাহেব বেজার মুখে বললেন, এই রকম বিতিকিচ্ছিরি হাসিটা একটু নিচের স্কেলে ধরা যায় না? তৃতীয় পাণ্ডব, ইনি হলেন মেজর। মেজর আমার বোনের দেওর। আর মেজর, এ হলো তৃতীয় পাণ্ডব। বুঝতে পারা গেল না? নিউ ইয়র্ক টাইমসে যে তরুণ বঙ্গ সন্তানটির কথা লেখা হয়েছে, এই হলো সেই অর্জুন। মেজরের মুখের অভিব্যক্তি দাড়ির কারণে দেখা যায় না বটে, কিন্তু চোখ দুটো যে বিস্মিত এবং পুলকিত হয়ে উঠল তাতে সন্দেহ নেই। অত্যন্ত গাঢ় গলায় তিনি হাত বাড়িয়ে বললেন, ও, আই অ্যাম গ্ল্যাড টু মিট ইউ। এত অল্প বয়সে এত বড় কাজ করেছেন, আহা, বড় সুন্দর। অর্জুন লজ্জা পাচ্ছিল। প্রসঙ্গ এড়াতে সে জিজ্ঞেস করল, আপনি বিষ্টু সাহেবকে ওদেশে নিয়ে যাওয়ার জন্য এসেছেন? বাহ, খুব ভালো। ওর চিকিৎসার পরিবর্তন হলে উপকার হবে। শুনুন তাহলে, উনি যাবেন কি না মনস্থির করতে পারছিলেন না, অথচ আপনার স্নেহধন্য এই তরুণ গোয়েন্দাটি বলছে
গেলে আপনার উপকার হবে। মেজর চুরুট ধরালেন। অর্জুন প্রতিবাদ করল, আমি গোয়েন্দা নই, সত্য সন্ধানী। কি সন্ধানী? সত্য মানে ফ্যাক্ট। সন্ধানী মানে যে খোঁজে। তাহলে তাহলে আমার সঙ্গে তো কোনো প্রভেদ নেই। আমিও সত্য খুঁজি, তবে প্রকৃতির মধ্যে। আর আপনি মানুষের লুকিয়ে রাখা সত্যটাকে খুঁজে বের করতে চান। দ্যাটস দ্য ডিফারেন্স। ওকে একটু এনকারেজ করুন তো। মেজর বিষ্টু সাহেবকে দেখালেন। আপনি প্রকৃতিতে সত্য খোঁজেন? অর্জুন কৌতূহলী হচ্ছিল। হ্যাঁ, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, দিন রাত। কত রহস্য চারধারে, জলের নিচে, জলের উপরে। মিলিটারি থেকে বিশ্রাম নিয়ে এই করে কাটাচ্ছি। কালিম্পংয়ে এসে আমার হিলারির কথা খুব মনে পড়ছে। লোকটা ইয়েতি খুঁজতে অত ওপরে উঠেও জন্তুটাকে না ধরে ফিরে এলো। খুব বিষণ্ণ ভঙ্গিতে মাথা নাড়লেন মেজর। বিষ্টু সাহেব প্রতিবাদ করলেন, জন্তুটার পায়ের ছাপ ইয়েতির কিনা তা প্রমাণিত হয়নি। হাত তুললেন মেজর। এখন তার চুরুট জ্বলছে। ঠিক কথা, প্রমাণিত হয়নি বলেই ওটা যে ইয়েতির নয় তাও বলা যাচ্ছে না। আই মাস্ট কাম হিয়ার। নেক্সট সামারেই আসব। আপনি অনেক অভিযান করেছেন। অর্জুন মুগ্ধ হচ্ছিল। তেমন কিছু না। অ্যামাজনে 30 দিন ডিঙি নৌকোয় ছিলাম। আলপসের তুষার ঝড়ে হারিয়ে গিয়েছিলাম পুরো 7 দিন। ওজন কমেছিল 12 কেজি। আইসল্যান্ডে এক ধরনের শ্যাওলা খুঁজতে গিয়ে গ্লেসিয়ারের ওপর তাঁবু করে আছি টের পেতে 2 দিন লেগেছিল। তবে সবচেয়ে মারাত্মক হয়েছিল হার্লেমের একটা নিগ্রো ফ্যামিলির কাছে আফ্রিকায় যাওয়ার নেমন্তন্ন জানাতে গিয়ে। 2 নিগ্রোর সঙ্গে অল ওয়েট বক্সিংয়ে 3টে পাঁজর ভেঙেছিল। আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না। নো, নেভার। আপনার শরীর কেমন আছে? ঝুঁকে জিজ্ঞেস করলেন মেজর। আছি আর কি, বিষ্টু সাহেব বিরস গলায় বললেন। ওয়েল, দেন উই উইল স্টার্ট টুমরো, ঘোষণা করলেন মেজর। না, মনে হচ্ছে শরীর এখানেই সেরে উঠছে, প্রতিবাদ জানালেন বিষ্টু সাহেব। নো, চিৎকার করে উঠলেন মেজর। মানে? বিষ্টু সাহেব ভ্যাবাচাকা খেয়ে গেলেন। অন্যায় করছেন এখানে পড়ে থেকে। অন্যায় আমি সহ্য করতে পারি না। আপনাকে যেতেই হবে। আপনি কি বলেন? মেজর অর্জুনের দিকে তাকালেন। অর্জুন মাথা নাড়ল। বিষ্টু সাহেব, আপনি চলুন। আমাকে জোনস অ্যান্ড জোনস কোম্পানি আমন্ত্রণ করেছে আমেরিকায় যাওয়ার জন্য। আপনি গেলে আমি যাব। সঙ্গে সঙ্গে উৎফুল্ল হলেন বিষ্টু সাহেব। তুমি যাবে? বা, তাহলে আমি রাজি। ঠিক আছে। অর্জুন দেখল মেজরের মুখ তখনও গম্ভীর। সে বলল, আপনি আমাকে আপনি বলবেন না। কত ছোট আপনার চেয়ে আমি। মেজর ঘরের দিকে পা চালাতে চালাতে বললেন, ঠিক আছে। দিল্লির হোটেলে ওরা পৌঁছেছিল মধ্যরাত্রে। 11টাকে তো মধ্যরাতই বলা যায়, অথচ ভোর 4টের সময় এয়ারপোর্টে পৌঁছতে হবে। উত্তেজনায় অর্জুনের ঘুমের প্রশ্নই ছিল না। এই প্রথম সে বিদেশে যাচ্ছে। এর আগে জলপাইগুড়ির বাইরে বলতে গিয়েছিল চণ্ডীগড়ে। সেবার সঙ্গে ছিলেন অমলদা। এবার একদম অজানা বিদেশে পা বাড়ানো। আসবার পথে কলকাতায় কয়েকটা দিন কাটাতে হয়েছিল। বিষ্টু সাহেবের ভিসা, টিকিট মেজর ব্যবস্থা করেছিলেন। প্যানাম এয়ারলাইন্সের মাধ্যমে জোনস অ্যান্ড জোনস কোম্পানি অর্জুনের যাবতীয় ব্যবস্থা করেছিল। দিল্লিতে আসার পর তার কেবলই মনে হচ্ছিল একটাও ভালো জামা কাপড় নেই। স্যুট তো দূরের কথা, বুড়িদির বুনে দেওয়া সোয়েটারটাই সম্বল। তার কাছে টাকা পয়সা নেই যে কিছু কিনবে। তাছাড়া বিদেশে টাকার মূল্য নেই। সেখানে চাই ডলার। একটা ডলারের বিনিময় মূল্য ভারতীয় মুদ্রায় 12 টাকা 27 পয়সা। শোনার পর থেকেই অর্জুনের মনে হচ্ছিল ভারতবর্ষের চেয়ে 12 গুণ বেশি ধনী দেশে সে যাচ্ছে পকেট শূন্য রেখে। অবশ্য বিষ্টু সাহেব ভরসা দিয়ে যাচ্ছেন। জোনস অ্যান্ড জোনস যদি আমন্ত্রণ না জানাতো তাতে কিছু যেত না। তার ইচ্ছে ছিল অমল সোম সঙ্গে যাবে। তা অমল সোমের বদলে না হয় অর্জুন যাচ্ছে। অতএব কেউ কিছু দায়িত্ব না নিলে বিষ্টু সাহেবের বোন তো আছে।
ভারী আদরের বোন তাঁর। মেজর কিন্তু খুব মেজাজে আছেন। তিনি বলেছেন, আমেরিকায় পোশাক নিয়ে কেউ মাথায় ঘামায় না। টাই পরা লোক রাস্তাঘাটে চোখেই পড়বে না। শীত এড়াবার জন্য জ্যাকেট থাকলেই হলো। প্রয়োজনে সেসব ব্যবস্থা করা হবে। মেজরকে খুব ভালো লাগছে অর্জুনের। যতই হম্বিতম্বি করুন, মনটা খুব সরল। ওর দিকে তাকালেই চেনা মনে হয়, কিন্তু কিছুতেই ধরতে পারছে না বলে একটা অস্বস্তি আছে। মেজরের কাছে পৃথিবীটা যেন হাতের চেটো। ভোরবেলায় দিল্লিতে বেশ ঠান্ডা থাকে। পকেটে যা ছিল, মেজরের পরামর্শে কিছু খুচরো ডলার কিনল অর্জুন কাস্টমস এনক্লোজারে ঢোকার আগে। ডলার দেখতে টাকার মতনই, তবে বেশ বড়সড়। সে কত ডলার নিয়ে যাচ্ছে তা আবার পাসপোর্টে লিখে দেওয়া হলো। খবরের কাগজে পড়েছিল, যখন কেউ এয়ারপোর্ট দিয়ে বিদেশে যাওয়া আসা করে তখন তাকে সার্চ করা হয়, কিন্তু তাদের কিছুই করা হলো না। বিপদে পড়লেন মেজর। তার ব্যাগের মধ্যে সেলোফেন প্যাকেটে এক গাদা ফুল পেলেন অফিসাররা। এই ফুল থেকে কোনো মাদক তৈরি হয় কি না তাই নিয়ে যখন বিস্তর আলোচনা চলছে, এবং মেজর ফুলগুলো বিরল ধরনের পপি বলেও বোঝাতে পারছেন না তাদের, তখন তিনি ক্ষিপ্ত হলেন। অনর্গল তার মুখ থেকে অচেনা শব্দ বেরোতে লাগলো। কাস্টমসের লোকেরা এত তাজ্জব যে তারা যেন ছেড়ে দিয়ে স্বস্তি পেলেন। প্লেনে বসেও মেজরের রাগ পড়ছিল না। এয়ার হোস্টেস যখন তাকে যাত্রা শুভ হোক বলে নমস্কার জানালেন, তখন তিনি গম্ভীর মুখে জবাব দিলেন, ট্যাক। অর্জুন বসেছিল জানলার ধারে, মাঝখানে মেজর, প্যাসেজের ধারে বিষ্টু সাহেব। খুব বিনীত ভঙ্গিতে অর্জুন জিজ্ঞেস করেছিল, কথাটার মানে কি? জফলা না থাকলে বাংলা শোনাত। মেজর চুরুট ধরাতে গিয়ে থেমে গেলেন। ওপরে নো স্মোকিং লেখা আছে তখনও। বললেন, শব্দটা ড্যানিশ, মানে হলো ধন্যবাদ। চুরুট ধরাবার আগে আমার সঙ্গে কথা বলো না। প্লেনের ভেতরটা বিশাল। সামনের দিকটাই বোধহয় বেশি দামের টিকিট। সুন্দরী এয়ার হোস্টেসরা সবাই বোধহয় আমেরিকান। প্লেনটা তো ওই দেশেরই। কোনো সিট খালি নেই। এত লোক প্রতিদিন বিদেশে যায়। ভোর হচ্ছিল বাইরে। জানলা দিয়ে অন্ধকার মুছতে দেখল অর্জুন। নিচে, অনেক নিচে ভারতবর্ষ পড়ে রয়েছে। আকাশের কি কোনো নাম আছে? কিন্তু কি আশ্চর্য, প্লেনটা ঘন্টাখানেক বাদে যখন করাচিতে থামল, তখন অন্ধকার যায় যায়। এতক্ষণে তো রোদ ওঠার কথা। মাইকে স্থানীয় সময় যা বলল তা ভারতীয় ঘড়ির সঙ্গে মিলছে না। অর্জুনের খুব মজা লাগছিল। তারা বোধহয় সূর্যকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। এইভাবে গেলে কখনোই কি ভোর হবে? জানলা দিয়ে এয়ারপোর্টটাকে দেখল অর্জুন। এই হলো পাকিস্তান। মানুষজন যারা উঠল, ঘরবাড়ি যা দেখা গেল, ভারতবর্ষের সঙ্গে তো কোনো পার্থক্যই ধরা পড়ছে না। মেজরের রাগ যে তখনও কমেনি টের পাওয়া গেল যখন এয়ার হোস্টেস এসে ব্রেকফাস্ট সার্ভ করে গেলেন। অর্জুন লক্ষ্য করল মেজরের মুখে প্রশান্তি ফিরে এসেছে। বিষ্টু সাহেব খাবার মুখে নিয়ে অর্জুনকে বললেন, ইতালিয়ান? কেকের ইতালিয়ান কি বলবো? কে বলেছে এটা ইতালিয়ান? শব্দটা এত জোরে মুখ থেকে বের হলো যে বেশ কয়েকটা খাবারের টুকরো তার সঙ্গী হলো। কাগজের রুমালে নিজের শরীর যে পরিষ্কার করতে পারছেন বিষ্টু সাহেব, তা দেখল অর্জুন, কিন্তু লক্ষ্যই করলেন না মেজর। এক নিঃশ্বাসে বলে যাচ্ছেন, না জেনে মন্তব্য করা আমি দুচক্ষে পছন্দ করি না। এই মেয়েটাকে দেখে মনে হলো ক্যালিফোর্নিয়া অঞ্চলে বাড়ি। আমি স্প্যানিশে বললাম, ডিম ভাজা খাবো না। ওখানকার মানুষ স্প্যানিশ একটু আধটু জানে। তা আমায় বলল, কেক খাও, আর আপনি বলছেন ওটা ইতালিয়ান। বিষ্টু সাহেব নীরবে প্লেট পরিষ্কার করলেন। দিল্লিতে আসার পর থেকেই ওর শরীর যেন চনমনে হয়ে উঠছিল। গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কেক শব্দটির স্প্যানিশ কি? মেজর বললেন, টর্টা। পাশ দিয়ে একজন এয়ার হোস্টেস ফিরছিলেন। বিষ্টু সাহেব তাঁর দিকে একটা আঙুল তুলে বললেন, টোর্টা। লাইটার রহস্যের অর্ধেক সমাধানের পর থেকে অস্বস্তিটা রয়ে গিয়েছিল। পৃথিবীর কোনো এক কোনায় এখন একটি লাইটার রয়ে গিয়েছে, যা নিয়ে শুধু জাল
অথবা চোরাকারবারিরা তৎপর নয়। ওই মারাত্মক ক্ষমতাবান লাইটারটির গঠন কৌশল জেনে গেলে সারা পৃথিবীর পক্ষে বিপদ হতে পারে। একটা নিরীহ দেখতে লাইটারের দ্বিতীয় বোতাম টিপলে অদৃশ্য রশ্মি 10 ফুট বেরিয়ে এসে যে কোনো মানুষকে অবশ করে ফেলতে পারে। আশেপাশে দাঁড়িয়েও কেউ সেটা বুঝতে পারবে না। ওই বস্তুটির নকল করার চেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে, কিন্তু অদৃশ্য রশ্মির ব্যবস্থা না করতে পেরে ওরা মিনি গ্রেনেড ঢোকাতে পেরেছে ওই ছোট লাইটারের খোলে। প্রস্তুতকারক জোনস অ্যান্ড জোনস কোম্পানি খুব বিব্রত। আমেরিকান সরকার তাদের বিরুদ্ধে মামলা করতে পারে। কেন দুটো লাইটার সতর্কতা সত্ত্বেও হারিয়ে গেল? একটি বিনষ্ট হয়েছে খবর পেয়েও তাদের স্বস্তি নেই। অর্জুন এই ব্যাপারটা নিয়ে অনেক ভেবেও কোনো কুল পায়নি। তবে জালিয়াতরা হংকং, থাইল্যান্ড থেকে নেপাল হয়ে তরাই, ভুটান অঞ্চলে যে কাজকর্ম চালাতে চেয়েছিল তা ওই ঘটনার পর ভেস্তে গিয়েছে। কিন্তু পৃথিবীর আর কোনো অঞ্চলে যে এই মুহূর্তে কাজ শুরু হয়নি তা কে বলতে পারে? প্যানামের এই প্লেন এবার থামবে ফ্র্যাঙ্কফুটে। এর মধ্যে দুটো সিনেমা দেখতে পেয়েছে ওরা। দুটোই জেমস বন্ডের ছবি। বিষ্টু সাহেব আর অর্জুনই ছবি দেখল। মেজর নাক ডাকিয়ে ঘুমোলেন প্রায় 5 ঘন্টা। খুব সুখী মানুষই ওভাবে চটপট নাক ডেকে ঘুমোতে পারে। ফ্রাঙ্কফুট যখন এলো তখন স্থানীয় সময় আর ওদের ঘড়ির সময়ে অনেক তফাৎ। মালপত্র সব প্লেনেই থাকবে। ওদের শুধু কয়েক ঘন্টার জন্য এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জে থাকতে হবে, কারণ এই সময়ে প্লেনের ঝাড়পোঁছ, তেল ভরার কাজ সেরে নেওয়া হবে। প্লেনের দরজা দিয়েই এয়ারপোর্ট বিল্ডিং এর দোতলায় চলে এলো ওরা লাইন করে। এরকম ব্যবস্থা দমদম কিংবা দিল্লিতে দেখেনি অর্জুন। মাটিতে পা পর্যন্ত দিতে হলো না। ওর মনে হলো বৈধ ভিসা ছাড়া যাতে বিদেশিরা ওদের দেশের মাটিতে পা রাখতে না পারে, তাই জার্মানরা এই ব্যবস্থা করেছে। যাই হোক, তবু তো সে জার্মানিতে এলো। বিষ্ণু সাহেব প্রথমেই উচ্চারণ করলেন, হিটলারের দেশে। মেজর সঙ্গে সঙ্গে চটে গেলেন। জার্মান মানেই হিটলার? আশ্চর্য! দাড়িতে হাত বুলিয়ে বোধহয় সংযত করলেন তিনি নিজেকে। তারপর গড়গড় করে অন্তত 10-12 জন জার্মানের নাম আউড়ে গেলেন, যারা প্রত্যেকেই স্মরণীয় মানুষ। বিষ্ণু সাহেব বললেন, লোকটার কথাই মনে পড়ল আগে। কেন? আশ্চর্য! কিন্তু এই জায়গাটা তো পৃথিবীর যে কোনো দেশের হতে পারে। অন্তত 3 ফার্লং লম্বা ঝকঝকে প্যাসেজের দুপাশে আলো ঝলমল দোকান এবং অফিস ঘর। প্রতিটি দোকানের জিনিসপত্র শুল্কবিহীন। অর্জুন বিস্মিত হয়ে শেষ প্রান্তে চলে এলো হাঁটতে হাঁটতে। বিভিন্ন এয়ারলাইন্সের ট্রানজিট প্যাসেঞ্জাররা প্যাসেজের মাঝে মাঝে রাখা চেয়ারে বিশ্রাম নিচ্ছেন। মেজর বললেন, এখানে আমার এক বন্ধু আছে, আপনারা কেউ যাবেন আমার সঙ্গে? বিষ্ণু সাহেব মাথা নাড়লেন। আমি এই চেয়ারে বসে মানুষ দেখব? জার্মানিতে এসে একটাও জার্মান দেখতে পাচ্ছি না। তোমরা বরং ঘুরে এসো। অর্জুন মেজরের সঙ্গী হলো। মেজর বললেন, ওরা এই এয়ারপোর্টের বাইরে যেতে দেবে না আমাদের। ভিসা থাকলে দিত। ফ্র্যাঙ্কফুটের বিখ্যাত জিনিস হলো এর অপেরা। দ্বিতীয় বিখ্যাত বস্তু হলো আপেলের তৈরি মদ, ওদের জাতীয় মদ। আহা, অমৃত! একটি দোকানে ঢুকে মেজর একটা হাত ওপরে তুলে চিৎকার করে বললেন, গুতেন থাক। টাকমাথা লোকটার মুখ উজ্জ্বল হলো। তিনিও হাত তুললেন। গুতেন থাক, ভিগাইতিস ইনেন বলে করমর্দনের জন্য হাত বাড়ালেন। মেজর হাতটা ধরে প্রবল ঝাঁকুনি দিয়ে বললেন, জায়রগুত। শব্দগুলোর এক বর্ণ বুঝতে পারছিল না অর্জুন। মেজর আরো কিছুটা শব্দ খরচ করার পর লোকটি অর্জুনের দিকে তাকিয়ে ইংরেজিতে বললেন, ওয়েলকাম ওয়েলকাম। এত অল্প বয়সে আপনি এত প্রতিভাবান। আপনার সঙ্গে পরিচিত হয়ে গর্বিত হচ্ছি। এই সময় আর একজন খদ্দের দোকানে ঢুকে কাউন্টারে দাঁড়াতে টাকমাথা ভদ্রলোক এনসুল ডিজেন জি বলে ছুটে গেলেন তার কাছে। লোকটার পরনে চমৎকার স্যুট, চোখে চশমা, বয়স 30-এর সামান্য ওপরে। যা নেবেন সেটা জানিয়ে ভদ্রলোক
পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে অলস ভঙ্গিতে একটা সিগারেট নিয়ে ওদের দিকে তাকালেন। অর্জুন চোখ ফিরিয়ে নিল। টাকমাথা ফিরে এলে বেশ কিছুক্ষণ কথা বলে ভদ্রলোক বেরিয়ে গেলেন সিগারেট না ধরিয়ে। এমন হতে পারে তিনি লাইটার কিনতে এসে না পেয়ে ফিরে গেলেন, কিন্তু পাশের টেবিলের ওপর স্তূপ করা দেশলাই রয়েছে। জলপাইগুড়িতে যেসব দেশলাই দেখেছে সেরকম নয়। বাক্সের বদলে পাতার মধ্যে আটকানো কাঠি। লোকটা তো এর একটাতে সিগারেট ধরাতে পারত। মেজর ততক্ষণে বন্ধুর সঙ্গে গল্প শুরু করেছিলেন। অর্জুন চটপট বাইরে বেরিয়ে এলো। অন্তত ৮-১০টি প্লেনের যাত্রীরা ট্রানজিট লাউঞ্জে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি মানুষই যথেষ্ট ধনী। অর্জুনের মনে হলো এখানে কোনো গরিব নেই, অন্তত পোশাক এবং আচরণে। লোকটি হাঁটছিল অত্যন্ত অলস ভঙ্গিতে। তার ডান হাতে সিগারেটটি ধরা, তাতে এখনো আগুন পড়েনি। প্যাসেজের পাশে রাখা চেয়ারগুলিতে অনেকে বসে। তাদের একজন লোকটিকে দেখে উঠে দাঁড়ালো। ওর বয়স বেশি, দুজনেই বিদেশি। দেখে কোন দেশের তা অর্জুনের পক্ষে ঠাহর করা সম্ভব নয়, কিন্তু দ্বিতীয় লোকটিকে বোঝা যায়। ওর তাকানো শরীর বলে দেয় সহজ পথের মানুষ সে নয়। তাছাড়া লোকটার কাঁধে বেশ ভারী ব্যাগ ঝুলছে। টুকিটাকি ছাড়া সবাই জিনিসপত্র প্লেনেই রেখে এসেছে। অত বড় ভারী ব্যাগ লোকটি বইছে কেন? ওরা কি কথা বলছে তা বোঝা এত দূর থেকে অসম্ভব। ২-৩ জনের ইংরেজি এর মধ্যে কানে এসেছিল, যার উচ্চারণ এমন যে চেনা শব্দও অচেনা হয়ে যায়। লোক দুটো এখন পাশাপাশি হাঁটছে, নিজেদের মধ্যে কথা বলতে বলতে। দুপাশের দোকান বা জনতার দিকে আর মন দিচ্ছে না। অর্জুনের মনে হলো যদি ও লাইটার কিনতে যেত তাহলে না পেয়ে অন্য দোকানে খোঁজ করত। লাইটার ছাড়া অন্য কিছু হলেও তো এইটাই সঙ্গত ছিল। কিন্তু সে কেন এই লোক দুটোকে অনুসরণ করছে? অর্জুন দাঁড়িয়ে পড়ল, তারপর মেজরের জন্য পেছন ফিরল। কিন্তু কি আশ্চর্য, সব দোকান যে একরকম দেখাচ্ছে। দোকানের গায়ে যে নাম লেখা তা ইংরেজিতে নয়। প্রতিটি দোকান তন্ন তন্ন করে খুঁজে সে সেই দোকান বা মেজরকে দেখতে পেল না। এমনকি বিষ্টু সাহেব যে চেয়ারটায় বসেছিলেন সেটাও নজরে আসছে না। মাইকে কিন্তু অনবরত ঘোষণা করছে কখন কোন প্লেন ছাড়বে। যাত্রীদের সেইভাবে বিভিন্ন এয়ারলাইন্সের কাউন্টারের দিকে এগোতে নির্দেশ দেওয়া হচ্ছে। আচমকা অর্জুনের শরীরে যেন বরফের স্পর্শ লাগলো। তার পাসপোর্ট টিকেট বিষ্টু সাহেবের কাছে রাখা। যদি ওরা তাকে না পেয়ে প্লেনে উঠে পড়ে তাহলে সে কি করবে?